এই কক্ষটি বরাদ্দ বাংলাদেশের আমি নক্ষত্র হিসেবে বলবো যিনি ইত্তেফাক প্রতিষ্ঠা করেছেন মানিক পিয়ার নামে জাতীয় প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই কক্ষটি তার নাম করা আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলী আশরাফ আখন বিষয়টি যেভাবে গুরুত্ব আলোচক বৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনারা যারা উপস্থিত আছেন তারাও এই সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ ব্যক্তি আর যারা সংবাদ সংগ্রহ করছেন তারাও নিয়মিত বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা যারা দেশের কল্যাণে মানুষের জন্য কথা বলি তাদের কথাগুলো প্রচার করার জন্য কষ্ট করে এই ট্রাফিক জ্যাম থেকে ঠেলে বিভিন্ন কর্মসূচি থাকার পরও এখানে যারা উপস্থিত হয়েছেন ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের পক্ষ থেকে আপনাদেরকে আমার সহযোদ্ধাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি অফিসে আরো কয়েকটি প্রোগ্রাম আছে, সাংবাদিক চলে যাবেন। আখল সাহেব আপনাকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে যে বিষয়টি আলোচনার জন্য আজকে আমাদেরকে আমন্ত্রিত করেছেন সে বিষয়টা নিয়ে আমার সহযোদ্ধা যাকে নতুন করে কারোর কাছে পরিচয় করার বিষয় না, এক সময়ের একজন মেধাবী ছাত্র, এক সময়ে যিনি ছাত্র নেতৃত্ব দিয়েছেন, যার গুণাবলী আলোচনা করার অনেক সময় লাগবে। আমার দৃষ্টিতে আমার অনেক জুনিয়র এবং একজন সৎ ছাত্র রাজনীতি হিসেবে এই পর্যায়ে এসেছে। উনি কি থাকতেন না এই বিষয়ে আলোচনা করার দরকার। ভালো লাগে নাই চলে আসছে, পছন্দ হয় নাই চলে আসছে। আজকে হাবিবকে স্মরণ করে আমি এখানে উল্লেখ করতে চাই, বাংলাদেশে 18 কোটি মানুষ আপনাকে পছন্দ করে নাই, কিন্তু আপনি জোর করে বসেছেন। হাবিব তখনই বলে দিয়েছিল যে আপনি মানুষের কাছে একজন অপছন্দের লোক, আপনার পিতাও একজন অপছন্দের লোক হয়ে গেছে। গণতন্ত্রকে যখন গলা টিপে হত্যা করেছিল, যখন সংসদে দাঁড়িয়ে কোথায় সিরাজ সিকদার উচ্চারণ করেছিল, যখন সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে, যখন আমার দেশ আমার স্বাধীনতা আমি অর্জন করেছি, আমি থাকবো, আমার পরিবার থাকবে, এমন বাক্য উচ্চারণ করছিলেন, তখনই মানুষের মনের কোঠা থেকে এই পরিবারের নামটা মুছে গিয়েছে। 16 বছর জোর করে অত্যাচার করে পুলিশ দিয়ে, কিছু মাস্তান দিয়ে, অবৈধ লোক দিয়ে, অপসংস্কৃতির লোক দিয়ে পার্শ্ববর্তী একটা দেশে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল রাজনীতিবিদ যারা বাংলাদেশকে কখনো মেনে নিতে রাজি ছিলেন না, যারা বাংলাদেশে গণতন্ত্র থাকুক পছন্দ করেন নাই, তাদের সহযোগিতায় বাংলাদেশে ক্ষমতায় টিকেছিল, কিন্তু শেষ থাকতে পারে, চলে যেতে বাধ্য হয়েছে। সবাই মিলিত আন্দোলন আমি একা করব, কিন্তু আমি দাবি রাখতে পারি, আমি যখন খালি পায়ে হাফ প্যান্ট পরে ছিঁড়া গেঞ্জি পরে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম, যারা 16টি বছর পার্লামেন্টে বিনা ভোটের পার্লামেন্টে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলতেন, আমার কান চোখ সব জ্বালা পালা। আমি তখন ওই পার্লামেন্টের 5 বার সংসদ সদস্য ছিলাম, তাদের কথাগুলোর উত্তর দেওয়ার সে সুযোগ ছিল না। হাত উঠিয়ে
মিনিটের পর মিনিট হাত তুলে রাখতাম, স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে পারতাম। এমন গণতন্ত্র দেশে ছিল যে গণতন্ত্রে স্পিকারের বাম দিকের লোকেরা কোনো কথা বলার শক্তি সামর্থ্য ছিল। আজকে তাই এই কথাগুলো শুধু স্মরণ করছি এই কারণে, স্থিতিশীলের জন্য প্রয়োজন জাতীয় নির্বাচন। এই প্রসঙ্গটা এই জন্য বললাম, তখন যদি শেখ হাসিনা এই প্রয়োজনীয়তা অনুভব করতেন, তখন যদি আওয়ামী লীগ তখনকার সময়ে হাবিবের কথা শুনতেন, তখনকার কিছু ভালো ছাত্র নেতাদের কথা শুনতেন, আর ক্ষমতা আসার পরে যেন তেন প্রকারে ক্ষমতা আসার পরেও কিছু ভদ্রলোক আওয়ামী লীগের ছিল, তাদের কথা যদি শুনতেন, তাহলে বাংলাদেশে স্থিতিশীল একটা নির্বাচনের ব্যবস্থা শেখ হাসিনা তার দল করতে পারে। তাহলে আজকে শেখ হাসিনার এই ভয়াবহ অবস্থা হতো না। তার বাবার নামে যে হাজার কোটি টাকা খরচ করে সারা বাংলাদেশে মূর্তি তৈরি করেছিল, সেগুলো ভাঙচুর হতো। শেখ মুজিবকে গালি দিত, হাসিনাকে তার পরিবারকে গালি দিত। যদি এমন একটি স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করতে পারত। তাই মাওলানা ভাসানী বলেছিল, আমার মনে পড়ে, মতিঝিলের একটা হোটেলে মাওলানা ভাসানী উঠতেন। মোস্তফা জামান হায়দার এখনো বেঁচে আছে, ওই ছাত্র। আমি একদিন, তখন আমি হাবিবের সাথে একই সঙ্গে দল করতাম, তখন তো অন্য কোনো দল ছিল। স্বাধীনতার পর মাওলানা ভাসানী বলেছিল, শেখ মুজিব তুই যা, ঠান্ডা একটা হাতলে আর 32 নম্বর রোডে বসে থাক, আর আতাউর রহমান খান শিক্ষিত মানুষ, তারে প্রধানমন্ত্রী বানাবে, তুই খালি চোর পাহারা দিবি। শেখ মুজিব সে সময় কথা বলে শুনে বরঞ্চ করেছেন, তার ছেলেকে ট্রেনিং দিয়ে আর্মির প্রধান বানাতে চেয়েছেন, তার ছেলেকে দিয়ে ব্যাংক ডাকাতি করিয়েছেন, তার পরিবারকে দিয়ে অর্থ লুট করেছেন, তার সহযোগীকে দিয়ে অর্থ লুট করেছেন, বিদেশের মাটিতে হাজার হাজার কোটি টাকার সম্পদ করেছেন। ভালো আওয়ামী লীগের কথা তখন শেখ হাসিনা শুনে না, উল্টো শুনেছেন খালেদা জিয়াকে কেমনে নিঃশেষ করা যায়, বিএনপিকে কেমনি ভাবে দেশের রাজনীতিকে নিঃশেষ করা যায়, ভবিষ্যতের প্রজন্ম তারিক রহমানের মেরুদণ্ড কিভাবে ভেঙ্গে তছনছ করে দেওয়া যায়, শেষ করে দেওয়া যায়, আরাফাত রহমান কোকেকে বিদেশে পাঠিয়ে কিভাবে মৃত্যুবরণ করতে হয়। এইসব কারণে তো আজকে শেখ হাসিনা দেশের বাইরে। তাই বলে, এক কান কাটালো ঢাকা চলে, দুই কান কাটালো কেউ লজ্জার কিছু। হাসিনার লজ্জা তো আর নাই। হাসিনা তো নির্লজ্জ, হাসিনা তো গণতন্ত্র হত্যাকারী, হাসিনা তো বাংলাদেশের মানুষের অধিকার হরণকারী, হাসিনা তো বাংলাদেশের সংবিধান নষ্টকারী, হাসিনা তো বাংলাদেশের সুপ্রিম কোর্টকে প্রধান বিচারপতিকে নিজের আওতায় আনার জন্য একটা বিচার বিভাগকে ধ্বংস করার নেতা। তাই শেখ হাসিনার জন্য কারো মায়া হয়, কারো কারো এখন নাকি মায়া হচ্ছে, ক্ষমা করে দিচ্ছে, ক্ষমা করে দিব, নানা রকম কথা বলছেন। মানে আপনারাই তো একবার বন্ধুত্ব করে গসিপ পাইছেন, বিনিময়ে পাইছেন ফাঁসি। আর এরশাদ কালু এত চেষ্টা করেও তাকে সহযোগিতা করে পাইল ভ্যানিশ, কি এটা জাতীয় পার্টি শেষ, নিচ্ছিন্ন। আর আমাদের জিয়াউর রহমান এত বড় কলজা, এত বড় মন, হাসিনাকে দেশে আনি 7 দিন না 15 দিন পরে চলে যেত। আওয়ামী লীগকে যারা পুনঃবহাল করার চেষ্টা করেছে, তাদের ভাগ্য এভাবে পালন করতে হয়েছে। আওয়ামী লীগকে নিয়ে নতুন করে কি ভাবনা আমি বুঝতে পারি। এত ভাবনা কিসের আপনার? যারা পঙ্গু, যারা আহত, যাদের চোখ নাই, যাদের কান নাই, নাক নাই, মাথার ঠুলি নাই, মৃত্যুবরণ করেছে হাজার হাজার, তাদের দিকে নজর না দিয়ে আওয়ামী লীগ এত চিন্তা ভাবনা কেন? এই সময় আমি জানি 460 জন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ তাদের আমলের অ্যাপয়েন্টেড হতে পারে, সব তো বাদ হয়ে গেল। আমরা সেটা বলি, আমরা বলি একটা
যে আন্দোলন ছাত্র বৈষম্যর আন্দোলনের প্রতি 16 বছরে আন্দোলনরত সকল রাজনৈতিক দল তারেক রহমানের নির্দেশে যেই সকল কাজ করে আপনাদের জুলাই আগস্টের কাছে পৌঁছে দিয়েছি, সমর্থন দিয়েছি, তার কারণেই তো হাসিনার পতন। এখন নতুন করে যদি নতুন দলকে কেউ ডিজিডিএ বা এনএসআই দিয়ে তৈরি করার চেষ্টা করেন, তাহলে 111 এর মতো বদনামটা আপনাদের ঘাড়ে চাপবে। নতুন দল যত হবে মনে করবে আপনারাই করছেন। দল হোক, স্বাগত জানাই, কিন্তু এমন দল হোক যেটা মঈন ফখরুদ্দিন আলু মার্কা দল করার চেষ্টা করছে, ক্ষমতায় থাকতে হবে। তাই সেদিন দেশনেত্রী বেগম খালেদা দেখেন এক সৎ নেত্রী, দেশ প্রেমিক নেত্রী, স্বামী। আমি একদিন বললাম যে 2008 সালের নির্বাচনে কি হবে, ফখরুল তো সবই, মঈন তো সবই হাসিনা কবজ বানা। এই দেশের চিরতরে আর্মির শাসন চলে আসবে। এই আর্মির শাসন থেকে দেশকে গণতন্ত্রের পথে আনতে হলে 2008 নির্বাচনে যেতে হবে। আমি সিট তো পাবেন না, 10টা পাবেন, 12টা পাবেন, খুব বেশি বুঝো না আসলে নির্বাচনের পর যখন দেখা করে বললাম কি হলো, কি ঘটলো, কিচ্ছু নয়, ডোন্ট ওয়ারি। এই কজন নিয়ে পার্লামেন্টে যাব, এই কজন নিয়ে কথা বলবো, বাংলাদেশে যেন জরুরি আইনটা প্রত্যাহার করে উঠে যায়, তারপর হাসিনার বিরুদ্ধে লড়াই করব। এত সৎ, এত সততা। আমাদের রাজনীতি তো দেশ সেবার জন্য, তাই আমাদের নেতার কথা আমরা বারবার বলি, আমার সহযোগীরা বলে। আমি স্পষ্ট গলায় যেদিন বলতে পারি, জিয়াকে সেদিন আমি চিনেছি যেদিন তার কণ্ঠে আমি দলের ছাত্র ছিলাম। আমি নিজ কানে শুনি, আমার বন্ধু এসে বললো যে এক মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণা করে সেই সদরঘাটে নৌকা দিয়ে পার হয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ মানুষটি এসছে। ওরা আমার কথা এই জন্য বলি, সততা ছিল। বিশ্বের দরবারে বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসাবে, একটা স্বাধীন দেশের স্বাধীন চেতা মানুষ হিসাবে পরিচিতি লাভ করার জন্য যে লোকটা সারা জীবন কাজ করেছে, তাকে অত্যন্ত দিতে হয়েছে। এই কারণে যে দেশে গণতন্ত্র থাকে না, যে দেশের সার্বভৌমত্বের প্রতি অন্য দেশের উপর নির্ভর করতে হয়, সেই দেশে কোনোদিনও প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী টিকে থাকে। বিএনপি তারেক রহমান দেখেন, তার সাথে আমরা ইউনিয়ন পরিষদের প্রতিনিধি সবাই কাজ করার সৌভাগ্য হয়েছে। তখন তার কথাগুলো এত ভালো লাগতো, এখন তত ম্যাচিউর। আমি তো ভয় পেয়েছি যে আল্লাহ কি জানে 6 তারিখে কি হয়। আমি আমার দৌড়ায় নির্বাচনী এলাকায় চলে গেলাম, আমি 5 বার এমপি হয়েছি, পরবার একবারও হারিনি। আমার কোনো গুণ নাই, গুণ সব ধানের শেষ খালেদা জিয়া, তারেক জিয়া। একটা আওয়ামী লীগের গায়ের উপর হাত উঠাতে দেন নাই তারেক রহমান। এত অত্যাচারের পরে আমি জিজ্ঞাসা করলাম, কি রে, নেতায় নির্দেশ দিয়েছে সরকার পরিবর্তন হবে, আইনের আওতা হবে, বিচার হবে, কারণ গলায় ছুরি দেওয়া আমাদের দায়িত্ব। দেখুন, সারা বাংলাদেশে বিএনপির হাতে কোন আওয়ামী লীগের কর্মী মারা গেছে? তাই তারেক রহমানের যে এখন নেতৃত্ব, এই নেতৃত্বকে এই দেশে নানার একটা চক্রান্ত চলছে।